পলিটিশিয়ান বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে ডেপুটি হাই কমিশনার হয় সুহানা ভাটিয়া, কিন্তু এরপরই সে টার্গেট হয়ে যায় বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার। আর কোনো এক নাম না জানা সংস্থার এজেন্ট তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল করতে শুরু করে। আর এই ব্ল্যাকমেইলারদের হাত থেকে বাঁচতেই সে বানাতে থাকে একের পর এক মাস্টার প্ল্যান। কিন্তু এই সংস্থার লোকেরা ছিল তার থেকে 10 ধাপ এগিয়ে। এখন তাদের হাত থেকে সুহানা কিভাবে বাঁচবে সেটাই দেখব আজকের গল্প উলাচে। শুরুতেই আমাদেরকে সুহানাকে দেখানো হয়। সে বেশ রেসপেক্টেবল পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করত। তার বাবা ধানরাজ ভাটিয়া ইউএন কাউন্সিলিং এর জন্য মনোনীত হয়েছে, আর সেও একজন আইএফএস অফিসার ছিল। সে তার কাজে অনেক বেশি নিষ্ঠাবান। যাই হোক, তো সুহানা যখন জগিং এ যায় তখন দেখানো হয় তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে, এর জন্যই তাদের ব্রেকআপ হয়ে যায়। আর এই ব্যাপারটা নিয়ে সুহানা অনেক বেশি আপসেট ছিল। যাই হোক, তো এরপরই দেখা যায় সুহানার কাছে তার সিনিয়র অফিসারের কল আসে এবং সে তাকে নেপাল আর চায়নার মধ্যে কিছু প্রবলেম নিয়ে বলে। এসব শুনে সুহানা তার সলিউশন বলার চেষ্টা করে, কিন্তু দেখা যায় সে তার কথা পুরোপুরি ইগনোর করে যায়। এরপর দেখানো হয় পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহজাদ আলমকে। সে ইসলামাবাদে একটি সমাবেশে যায় এবং সেখানে সে জনগণকে জানায় যে তারা আর ইন্ডিয়ার সাথে শত্রুতা রাখবে না, আর ফ্রেন্ডশিপের শুরু করার জন্য তারা টেরোরিস্ট ইয়াসিন মির্জাকে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দিবে। আর তাহলেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন হবে। তখনই আমাদেরকে ইয়াসিন মির্জাকে দেখানো হয়। তার বাসায় তার ছেলের বার্থডে পার্টি চলছিল। ঠিক তখনই তার কাছে একজনের কল আসে এবং সে তাকে বলে যে তার বাসায় তাদের লোক যাচ্ছে, সে যেন চুপচাপ তাদের সাথে চলে আসে। একটা কথাও যদি সে বলে তাহলে তার পুরো পরিবার শেষ হয়ে যাবে। এসব শুনেও ইয়াসিন চুপ থাকে। আর কিছুক্ষণ পরই দেখা যায় তাদের বাসায় পাকিস্তানি পুলিশের এন্ট্রি হয়, আর তারা তাকে ঠিকই ধরে নিয়ে যায়। তবে তাকে কে কল করেছিল, আর তাকে কি পাকিস্তানি সরকার ধরে নিয়ে গিয়েছে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর আমাদেরকে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়। নেপালের পিএম এর সাথে দেখা করার জন্য সুহানা তাদের হেড অফিসারের সাথে কাঠমান্ডুতে যায়। সেখানে গিয়ে সিনিয়র অফিসার খুরানা পিএম কে বলতে থাকে সে যেন চায়নার সাথে সম্পর্ক খারাপ না করে, কারণ তাদের চায়নার সাথে সম্পর্ক খারাপ হলে অটোমেটিক্যালি ইন্ডিয়াও এতে ফেসে যাবে, যেটা তারা মোটেই চায় না। তো পিএম তাদেরকে বলে যে চায়নার সাথে বা অন্য যে কোনো দেশের সাথে তারা কেমন সম্পর্ক রাখবে এটা একান্তই তাদের নিজস্ব ডিসিশন। তখন সুহানা পিএম এর সাথে কথা বলে আর তাকে কিছু পিকচার দেখায় যেগুলো পিএম এর ছেলের ছিল, আর ছবিতে দেখানো হচ্ছিল যে তার ছেলে স্মাগলিং এর সাথে যুক্ত। এইটা দেখে তো পিএম ঘাবড়ে যায়, আর তারা যাতে পিকচারগুলো পাবলিক না করে এর জন্য সে তাদের কথা মেনে নেয়। এরপর তারা ডিল কমপ্লিট করে বাইরে আসে। তখন খুরানা তাকে বলে যে সে ইনডিরেক্টলি পিএম কে ব্ল্যাকমেইল করলো। এটা তো অনেক বড় একটা স্টেপ ছিল, কিন্তু তার এই স্টেপ এটা প্রমাণ করে দিয়েছে যে সে এবার রেডি। সুহানা এই কথা শুনে প্রথমে বুঝতে পারে না যে সে কিসের জন্য রেডি হওয়ার কথা বলছে। এরপরই খুরানা হিন্ট দিলে সে বুঝতে পারে যে তাকে প্রমোশন দিয়ে লন্ডনের ডিএইচসি অর্থাৎ ডেপুটি হাই কমিশনার বানানো হবে, যেটা কিনা জেকব নামের একজনকে বানানোর কথা ছিল। তো এটা তো সুহানার জন্য হিউজ একটা বিষয় ছিল। যাই হোক, তো তার এই কীর্তি সারা দেশের সকল নিউজ চ্যানেলে দ্রুত ছড়িয়ে যায়, আর তার পরিবারের সবাইও এই ব্যাপারটা নিয়ে বেশ হ্যাপি ছিল। কিন্তু তার বাবা ধানরাজ এটা নিয়ে খুব একটা খুশি ছিল না। বলতে গেলে সে অনেকটা চিন্তায় ছিল। সুহানাও এই ব্যাপারটা খেয়াল করে, কিন্তু সে তখনই তার বাবাকে কিছুই বলে না। তো কিছুক্ষণ পরই তার লন্ডনের ফ্লাইট ছিল, তাই তার মা তার ল্যাগেজ গুছিয়ে দিতে থাকে। তখন সুহানা তার কাছে গেলে সে তাকে বলে যে মানুষ যত বড় ভুল করুক না কেন তাদের একবার চান্স দেওয়া উচিত। সে সুহানাকে বলতে থাকে সে যেন তার বয়ফ্রেন্ড শান্তনুকে আর একবার চান্স দেয়, কিন্তু সুহানা তাকে এগুলো নিয়ে কথা বলতে মানা করে আর বলে যে সে তার ডিসিশন পাল্টাবে না। যাই হোক, এরপর সুহানা তার বাবার সাথে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে যায়। পথে তার বাবা তখনও চুপ ছিল। সুহানা সেই সময় তার কাছে জানতে চায় যে সে নিশ্চয়ই মনে করছে যে সুহানা এই পজিশন ডিজার্ভ করে না। ধানরাজ বলে যে সে মোটেই এরকম ভাবে না, কিন্তু কথা হচ্ছে এই বয়সে তাকে এমন দায়িত্বের পজিশন দেওয়াটা খুবই অস্বাভাবিক। এটা শুনে সুহানা বলে যে মিনিস্টার রাওয়াল আঙ্কেল তার নেপালের কেসটির জন্য অনেক হ্যাপি ছিল, আর তাছাড়া পিএমও তার কাজের উপর অনেক বেশি খুশি, সেজন্যই তাকে এই পজিশনের কাবিল মনে করেছে তারা। সে আরো বলে যে তাকে যখন এই পজিশন দেওয়া হয়েছে তখন সে তার ডিউটিজও সম্পূর্ণ পালন করবে। তার বাবা তখন তাকে আশ্বাস দেয় যে সে তার উপর ট্রাস্ট করে, যে সে পারবে। তো এরপরই সুহানা লন্ডন চলে আসে। সেখানে তার ড্রাইভার ছিল সেলিম। তো সুহানা সেলিমের সাথেই তার অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল। তখনই পথে সেলিম তার সাথে অনেক ফ্রেন্ডলি হওয়ার ট্রাই করে। যেহেতু সুহানা গভর্নমেন্টের হয়ে এত বড় একটা পোস্টে কাজ করবে তাই তার শত্রুও অনেক থাকবে, এটা ভেবে সে প্রথমে সেলিমের সাথে রুডলি কথা বলে। কিন্তু এরপরই তার মনে হয়েছে যে সেলিম একজন ভালো মানুষ এবং
এবং তাকে তার মেয়ের মতো করে দেখে। এর জন্যই সে তার সাথে ইজি হয় আর ভালোভাবে কথা বলতে শুরু করে। যাই হোক, এরপরে সুহানা চলে আসে তার অ্যাপার্টমেন্টে। এবার সে তার নিউ জার্নি শুরু করার জন্য প্রস্তুত হয়। এরপর কেটে যায় 3 মাস। আমাদের 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। সুহানা তার অফিসেই ছিল আর তার সাথে ছিল তার আন্ডারে কাজ করা অফিসার সেভিন কুট্টি। সুহানা একটি ফাইল দেখতে দেখতে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তার মা তখন তাকে শান্তনুর ব্যাপারে বলে যে সে তাকে অন্য একটি মেয়ের সাথে দেখেছে। এটা শুনে সুহানা তাকে বলে যে শান্তনু কার সাথে আছে না আছে তাতে তার কিছুই যায় আসে না। তখনই তার বাবার মেসেজ আসে। তার বাবা বলে যে সে যেন তার মায়ের কথা না শোনে, সে যেন তার লাইফে মুভ অন করে। সুহানা তখন তার মাকে এগুলো নিয়ে আর কোনো কথা বলতে মানা করে দেয়। তো সে যখন কথা বলছিল তখন সেভিনের কর্মকাণ্ড দেখে বোঝা যায় যে সে সুহানাকে কোনো কারণে পছন্দ করে না। কিন্তু সে কেন করে না তা তো পরেই আমরা জানতে পারবো। এরপরই দেখানো হয় সুহানাদের পুরো ডিপার্টমেন্ট অর্থাৎ এমবাসিদের নিয়ে একটি পার্টি অ্যারেঞ্জ করা হয়। সেখানে সবাই সুহানার অনেক প্রশংসা করছিল। তখনই অন্যদিকে সেভিন, জেকব এরা দাঁড়িয়েছিল। তো তারা সুহানাকে নিয়ে ব্যাড বিচিং করতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে সেভিন কেন সুহানাকে পছন্দ করে না, কারণ তারা মনে করছিল যে সুহানা এই প্রমোশন ডিজার্ভই করে না। আর সেই প্রমোশন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা মিনিস্টার রাওয়ালের সাথে শুয়ে পেয়েছে। তারা যখন এসব কথা বলছিল তখন সুহানা এবং তার ফ্রেন্ড ইলেনা এই কথাগুলো শুনে ফেলে। কিন্তু সুহানা তখন কোনো রিয়াক্টই করে না আর ওখান থেকে বারের কাছে চলে আসে। সেখানে যে এলেনা তার কাছে জানতে চায় যে তারা তাকে নিয়ে কত খারাপ কথা বলছিল, সে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না কেন। সুহানা বলে যে সে তাদের ক্যারিয়ার নষ্ট করতে চায় না আর এই কথায় তার কিছুই যায় আসে না। তখনই এলেনা পাশের একটি লোককে খেয়াল করে এবং বলে যে ছেলেটা তো অনেক হট। তো তাদের এই কথা ওই লোকটিও শুনে ফেলে আর তাদের কাছে আসে। আর দেখা যায় সে এসে সরাসরি সুহানার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। আর দেখা যায় সে বিভিন্ন ভাষায় ফ্লার্ট করতে থাকে। আর তাদের কনভারসেশনের মাধ্যমে জানা যায় যে এই লোকটির নাম হলো নাকুল শর্মা আর সে একটি মিশেলিন রেস্টুরেন্টের রিনাউন্ড শেফ, অর্থাৎ সে এম্বাসির কেউ না। যাই হোক, তো তার উল্টোপাল্টা কথা শুনে সুহানা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর যখন পার্টি শেষ করে সুহানা তার গাড়ির জন্য বাইরে ওয়েট করছিল তখনই তার কাছে আবারও নাকুল আসে। নাকুল তখন তার কাছে ক্ষমা চায় কারণ ভেতরে সে তাকে একটু বেশি কথা বলে ফেলেছে। তো এরপর সে বলতে থাকে যে সে এখানে নতুন এসেছে আর কেন যেন আজ তার একটা ফ্রেন্ডের প্রয়োজন ফিল হচ্ছে। অর্থাৎ সে ইনডিরেক্টলি সুহানাকেই তার ফ্রেন্ড হওয়ার জন্য বলতে থাকে। তখনই সেলিম গাড়ি নিয়ে সেখানে চলে আসে। সুহানা তখন নাকুলের কথা নিয়েই ভাবছিল। এটা দেখে সেলিম তাকে বলে যে অনেক রাত হয়ে গিয়েছে, তাদের এখন বাসায় যাওয়া উচিত। কিন্তু সুহানার নাকুলকে জেনুইন মনে হয়, তাই সে সেলিমের সাথে না গিয়ে নাকুলের বাইকে করেই ঘুরতে বেরিয়ে যায়। এরপর থেকে তারা হ্যাং আউট করা শুরু করে। দুইজনই দুইজনের কোম্পানি অনেক বেশি পছন্দ করে। তারা অনেক এনজয় করছিল। নাকুল তো সুহানাকে তার রেস্টুরেন্টেও নিয়ে যায় এবং স্পেশাল এক ডিশ বানিয়ে খাওয়ায়। তখনই সুহানা তার কাছে জানতে চায় যে সে কোথা থেকে বিলং করে আর তার ফ্যামিলি কোথায় থাকে। নাকুল জানায় যে তার যখন 12 বছর ছিল তখন তার ফ্যামিলি তাকে ফেলে চলে যায়, তাই সে এটার উত্তর জানে না। যাই হোক, তো এরপরই একদিন তারা একটি ক্লাবে যায়। অলরেডি তারা একে অপরের অনেক কাছে চলে আসে আর তখন তারা বাসায় এসে ইন্টিমেটও হয়। কিন্তু সকালে উঠেই সুহানা দেখে যে সেখানে তো নাকুল নেই। দেখা যায় নাকুল তার জন্য একটি নোট লিখে গিয়েছে। সেখানেই লেখা ছিল যে সে তার কিছু ফ্রেন্ডকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে গিয়েছে আর তার ফ্রেন্ডরা তো তার কাছে জানতে চাইবে যে তার কি গার্লফ্রেন্ড আছে। তখন কি সে তাদেরকে বলতে পারে যে সুহানা তার গার্লফ্রেন্ড? উত্তরটা যেন সে জানিয়ে দেয়। এটা দেখে সুহানা তো অনেক ব্লাশ করতে থাকে, তার তো খুবই ভালো লাগে। যাই হোক, এরপর সুহানা তার এম্বাসির একটি প্রোগ্রামে যায়। প্রোগ্রামটি তাদের অফিসেই ছিল। তখন সে খেয়াল করে যে সেখানে নাকুল এসেছে। এটা দেখে সে অবাক হয়ে যায়, তাই সে দ্রুত নাকুলের কাছে যায়। তো সুহানা তাকে বলে যে সে এভাবে তাদের ইভেন্টসে আসতে থাকলে জেলে চলে যাবে, মানুষ সন্দেহ করবে। নাকুল তখন তার কাছে তার ফোন দেয় এবং একটি ভিডিও দেখায়। আর এই ভিডিওটি হলো লাস্ট নাইটে তারা নাকুলের ইন্টিমেসির ভিডিও। এটা দেখে তো সুহানা ঘাবড়ে যায় যে নাকুল তাকে ধোঁকা দিয়েছে। আর এইটা করার পর নাকুল তাকে ব্ল্যাকমেইলও করে এবং তার কাছে 72 ঘন্টার সময় দেয়, যার মধ্যেই তাকে কিছু গোপন ডকুমেন্টস দিতে হবে। আর এই ডকুমেন্টস গুলো ছিল ইন্ডিয়ার অনেক কনফিডেন্সিয়াল ডকুমেন্টস। এসব শুনে তো সুহানা বুঝতে পারে না যে সে কি করবে, কিন্তু তার কাছে করার কিছুই ছিল না। যদি সে তাকে ডকুমেন্টস না দিত তাহলে তো সে তার ভিডিওই ভাইরাল করে দিত। আর তাছাড়া তার বাবাকে আজই ইউএন এর পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বানানো হয়েছে, তাই যদি তার ভিডিও বাইরে আসে তাহলে তার বাবার পজিশন এবং তার সম্মান দুইটাই চলে যাবে। এই সব কিছু
এখন সুহানা ভাবতে থাকে। তো এরপরই সে ডিসাইড করে যে সে এই ব্যাপারে অ্যাম্বাসেডর কাজীকে জানাবে। সে তখন রাওয়ালের সাথে কথা বলছিল, যে তাকে জানায় যে তারা টেরোরিস্ট ইয়াসিন মির্জাকে ইন্ডিয়াতে ফিরিয়ে আনতে চায়। এজন্য তারা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডেতে পাকিস্তানের পিএম শাহজাদকে ইন্ডিয়াতে ইনভাইট করেছে। তখন অফিসার বলে যে পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডে তো তাদের একদিন আগেই, তাহলে সে এখানে কেন আসবে? তখন সে বুঝতে পারে যে পাকিস্তান আসলে তাদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। এটা জেনে সে বেশ খুশি হয়। তো তার সাথে কথা শেষ হলে সুহানা তাকে সবটা বলার চেষ্টা করে, কিন্তু পারে না। যাই হোক, তো এরপর দেখানো হয় পিএম শাহজাদকে। তাকে তার সহযোগী এবং ডিফেন্স মিনিস্টার আলতাফ বলে যে তাদের ইয়াসিনকে ইন্ডিয়াতে পাঠানো ঠিক হবে না, কারণ ইয়াসিন যদি ইন্ডিয়া থেকে তাদের এখানে খবর আনতে পারে তাহলে সে এখান থেকে ইনফরমেশন নিয়েও তো ইন্ডিয়াতে নিয়ে যেতে পারে। তাই এখনই তারা ইয়াসিনকে ছাড়বে না। আর পিএম ইন্ডিপেন্ডেন্স ডেতে ইন্ডিয়াতে যাক, তাহলে ইন্ডিয়া এটা ভাববে যে আসলেই তারা ইন্ডিয়ার সাথে বন্ধুত্বের সূচনা করতে চায়। তো শাহজাদের কাছে তার কথা ঠিক লাগে, তাই সে ইন্ডিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো শাহজাদ সেখান থেকে গেলে আলতাফ একজনকে কল করে এবং বলে যে পিএম তাদের ইন্ডিয়াতে যাবে, এটা কনফার্ম। এখন তাদের কাজটা যেন তারা ঠিক করে করে। সে কোন কাজ করার কথা বলছে তা তো আমরা পরেই জানতে পারবো। এরপর আবারও সুহানাকে দেখানো হয় সে অন্য কোনো পথ না পেয়ে তাই করে যা তাকে নাকুল করতে বলেছিল। সে হাইড্রোজেন বমের কনফিডেন্সিয়াল ডকুমেন্ট নিয়ে সেগুলো ফটোকপি করতে থাকে এবং খেয়াল রাখে যেন কেউ তাকে এটা করতে না দেখে। কিন্তু তখনই সেখানে জেকব আসে। জেকব এসেই তাকে সেই দিন পার্টির কথাগুলোর জন্য সরি বলে। তো এরপরই সে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সুহানা তার কাছে জানতে চায় যে সে যদি আনঅফিসিয়ালি কারো ব্যাকগ্রাউন্ড চেক করতে চায় তাহলে তারা সেটা কিভাবে করবে। জেকব বলে যে ব্যাকগ্রাউন্ড চেক করতে হলে সেটা অবশ্যই অফিসিয়ালি করতে হবে, আর সে তাকে ইনফরমেশন দিয়ে দিলে সে তার কাজ করে দিবে। সুহানা তখন আর কিছুই বলে না। এরপর সুহানা বাসায় এসে এলেনাকে কল করে এবং তার কাছে জানতে চায় যে তারা কি হাইড্রোজেন ইলেকট্রোলিজারের ডিলটি ক্যান্সেল করে অন্য কাউকে দিতে পারবে। এলেনা বলে যে না, তারা এটা করতে পারবে না। সুহানা এটা শুনে কিছু ভাবতে থাকে। যাই হোক, এরপর দেখানো হয় ডকুমেন্ট দেওয়ার জন্য সুহানা নাকুলের সাথে দেখা করে এবং তার কাছে আগে তার ভিডিও চায়। নাকুল তাকে ভিডিওর পেন ড্রাইভ দিলে সুহানা বলে যে সে তাকে ট্রাস্ট করে না। নাকুল বলে তার কাছে তো আর কোনো অপশন নেই, পেপারস গুলো কোথায়? তখন সুহানা তাকে একটি ফাইলের দিকে ইশারা করে। তখন এই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সুহানা সেই পেপারসের কিছু নাম্বার চেঞ্জ করে দিয়েছিল যাতে তারা এটা দিয়ে কিছু করতে না পারে। আর ফরচুনেটলি তখন নাকুলও কিছু খেয়াল করেনি আর সে পেপারগুলো নিয়ে চলে যায়। এরপরই সুহানা সেই ফাইলটি নেয়। ফাইলটি সে সেখানে রেখেছিল যাতে করে সে নাকুলের ফিঙ্গারপ্রিন্ট পায় আর তার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারে, আর সেই অনুযায়ী সে নাকুলের ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যায়। এরপরই সে এসে তার গাড়িতে বসে। তখন তাকে চিন্তিত দেখে সেলিম জিজ্ঞেস করে যে সে কি কোনো প্রবলেমে আছে। সুহানা প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু এরপর সে সেলিমকে বলে যে সে তো আগে পুলিশ ছিল, তাহলে সে কি ফিঙ্গারপ্রিন্ট আর হ্যান্ডরাইটিং দিয়ে একজনের আইডেন্টিটি বের করতে পারবে? সেলিম বলে যে হ্যাঁ, সে পারবে। যাই হোক, এরপর আলতাফকে দেখানো হয় সে ইয়াসিনকে ধরে রেখেছিল। তখন সে বলে যে ইয়াসিনকে তারা ইন্ডিয়াতে পাঠাবে না, আর এখন ইয়াসিনকে বাঁচিয়ে রেখেই তারা তাদের সব খেলাগুলো খেলবে, তাই ইয়াসিনের বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট। যাই হোক, তো তারা কি করতে চাচ্ছে সেটাও আমরা পরেই জানতে পারবো। এর পরদিন সুহানাকে দেখানো হয় সে ইন্টারনেটে হাইড্রোজেন ইলেকট্রোলাইজারের কোনো তথ্য লিক হয়েছে কিনা তা সার্চ করে, কিন্তু এটার কোনো ইনফরমেশন না দেখে সে একটু রিলিফ পায় আর মনে করে যে নাকুল হয়তো কোনো কিছুই লিক করতে পারেনি। তাই তখন সে তার বাবার প্রমোশনের জন্য ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট বুক করে। রাস্তায় সে সেলিমের কাছে জানতে চায় যে সে কি কোনো ইনফরমেশন বের করতে পেরেছে। সেলিম জানায় সে কাজ চালিয়ে যাচ্ছে। সুহানা লন্ডন ফিরে আসার আগেই সে তার ইনফরমেশন রেডি রাখবে। তো এরপর সুহানা এয়ারপোর্টে ঢুকে পড়ে। সেই সময় তার কাছে নাকুলের কল আসে। নাকুল তাকে বলে যে সুহানা কিছু নাম্বার চেঞ্জ করেছিল ডকুমেন্টের, কিন্তু তাদের যে ইনফরমেশনের প্রয়োজন ছিল তা তারা পেয়ে গেছে। সে আরো বলে যে তার ব্যাপারে ইনফরমেশন বের করার জন্য সে বেচারা ড্রাইভারকে কেন লাগিয়েছে, সেই তাকে তার ব্যাপারে সবটা জানাচ্ছে। তার নাম হলো হুমায়ুন আর তার প্রফেশন হলো যে সে পাকিস্তানি সিক্রেট এজেন্টের একজন বিশ্বাসী লোক, অর্থাৎ ISI এজেন্ট। এটা বলে সে এখন তাকে তার নেক্সট কাজ দেওয়ার
দেওয়ার কথা বলে। সুহানা বলে যে সে তার বলা আর কোনো কাজ করবে না। তখন নাকুল অর্থাৎ হুমায়ুন তাকে একটি ছবি দেখায় আর বলে যে এখন সুহানার ক্যারিয়ার আর দেশভক্তিও হুমকির মুখে, কারণ যখন সুহানা তাকে ডকুমেন্টের ফাইল দিতে গিয়েছিল তখন নাকুল তাদের দুজনের ছবি তুলে নিয়েছে, যার জন্য এখন সুহানার উপর গাদ্দারির আরোপ আসবে। সুহানা এগুলো শুনে অনেক বেশি ঘাবড়ে যায় যে সে কত বড় মেসের মধ্যে ফেসে গিয়েছে। যাই হোক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আর একজন অফিসার পিকে অর্থাৎ প্রকাশ কামাতকে দেখানো হয়। সে রয়ের চিফ সঞ্জীবের কাছে যায় এবং তাকে তাদের কনফিডেন্সিয়াল ফাইলের লিক হওয়ার ব্যাপারটা জানায়। সে ফাইলগুলো দেখে আর পিকের কাছে জানতে চায় যে এটা কোথা থেকে লিক হয়েছে, তাকে তারা ট্র্যাক করতে পেরেছে। তখন পিকে বলে যে আইএসআই এর হাত থাকতে পারে আর তাদের এটা নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত, না হলে এর থেকে বড় ইনফরমেশন লিক হতে পারে। কিন্তু সঞ্জীব তাকে বলে যে সে যেন এখনই এটা নিয়ে এত মাতামাতি না করে। যাই হোক, এরপর দেখানো হয় সুহানা আর ইন্ডিয়া যায় না, সে সেলিমের সাথে আবারও বাসায় ফিরে যাচ্ছিল। তখন সে সেলিমকে বলে যে সে যেন আর ইনফরমেশন না খোঁজে, কারণ তার কাজটা হয়ে গেছে। এরপরই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নাকুল সুহানাকে বলে যে সে যদি না চায় যে এই ছবিগুলো পাবলিক হোক, তাহলে যেন সে তাদের অ্যাম্বাসিতে যে আন্ডার কভার সিক্রেট র এজেন্টগুলো রয়েছে তাদের নাম তাকে দিয়ে দেয়, আর এটা তাকে তার বাবার সম্মাননা দেওয়ার আগে অর্থাৎ 2 দিনের মধ্যেই করতে হবে। সুহানা তখন বাসায় চলে আসে আর আত্মহনন করার কথা ভাবে, কারণ সে তার সামনে আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই তাকে তার বাবা কল করে। সে তার বাবাকে বলে সেই আসলে ঠিক বলেছিল, হয়তো সুহানা এত দায়িত্ব এবং এত বড় একটি পজিশনের যোগ্যই না। ধানরাজ তখন বলে সুহানা তাকে বলেছিল যে সে তার দায়িত্ব পুরোপুরি পালন করবে, আর তাছাড়া সে ভাটিয়া ফ্যামিলি থেকে বিলং করে। কুইট করা তো তাদের রক্তে নেই, তাহলে সে এভাবে ভেঙে পড়ছে কেন? এজন্যই সে সুহানাকে বলে তাকে সেখানে থাকতে হবে আর ঠিক মতো কাজ করে দেখাতে হবে। সুহানাও তখন তার কথাগুলো শুনে অনেক বেশি ইন্সপায়ার্ড হয় আর আত্মহনন করার খেয়াল মাথা থেকেই বের করে দেয়। পরদিন সে তার অফিসে যায়, তো সবাই লাঞ্চ করতে গেলে সে সেবিনের কম্পিউটারের কাছে যায় এবং তাড়াতাড়ি করে সে নাকুলের ইনফরমেশন বের করে। কিন্তু সেখানে নাকুলের 12 বছর বয়সের ছবি এবং ইনফরমেশন দেখানো হয়, আর এটাও দেখানো হয় যে নাকুল মৃত এবং তার পরিবারের সবাইও মৃত, অর্থাৎ নাকুল তার আইডেন্টিটি চেঞ্জ করে ফেলেছে। যাই হোক, সে এসব দেখছিল, তখনই সেখানে হঠাৎ করে জেকব চলে আসে, তাই সে তাড়াতাড়ি করে সেই সব কিছু ডিলিট করে দেয়। এরপর সে কোনো মতে বাহানা বের করে জেকবের সন্দেহ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জেকব তো তাকে ঠিকই সন্দেহের নজরে দেখে। যাই হোক, এরপর সুহানা তার ল্যাপটপ থেকে 2 জন আন্ডার কভার সিক্রেট র এজেন্টের নাম লিখে নেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে ধানরাজ এবং রাওয়ালকে দেখানো হয়। ধানরাজ রাওয়ালকে বলে যে যেভাবে পাকিস্তান ইয়াসিন মির্জাকে তাদের হাতে তুলে দিতে এখনো ডিলে করছে, এটা দেখে তো তার মনে হচ্ছে পাকিস্তানের চিন্তা ভাবনা তেমন ভালো না। এসব শুনে রাওয়াল বলে যে সেটা তাদের দেখার বিষয় না, তাদেরকে ইয়াসিনকে ইন্ডিয়াতে কোনোভাবে আনতেই হবে, কিন্তু এতে আইএসআই কোনো চাল না চালে এটা নিয়ে এটাই তার টেনশন। তখনই দেখানো হয় সুহানাকে। সে আবারও নাকুলের সাথে দেখা করে তাকে সেই র এজেন্টদের নাম দেওয়ার জন্য। সুহানা তখন কাগজটি ইচ্ছে করেই ফেলে দেয়, আর নাকুল যখন সেটা উঠাতে যায় তখনই সুহানা তাকে তার হেয়ার ক্লিপ দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সাথে সাথে নাকুল তাকে ধরে ফেলে। তাকে মারা এতটাও সহজ হবে না। তো এরপরই সুহানা তাকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে, কারণ সে একজন গাদ্দার। তার সাথে সাথে নাকুল তার থেকে তার ফ্যামিলি আর দেশের প্রতি তার কর্তব্য সবকিছু ছিনিয়ে নিয়েছে। এসব শুনে নাকুল বলে যে সুহানা সবসময়ই একা ছিল। এটা শুনে সুহানা তাকে বলে যে সে একা থাকুক বা না থাকুক তা দিয়ে নাকুলের কোনো কাজ নেই, কিন্তু তাকে এরপর কি করতে হবে নাকুল যেন সেটা তাকে জানিয়ে দেয়। তখন নাকুল বলে যে সে ইন্ডিয়ার জামিয়া দরবার শরীফ যেতে চায়, সেখানে গিয়ে একটু শান্তির নিঃশ্বাস নিতে চায়, তাই সুহানা যেন তার পাসপোর্ট ও ভিসা করে দেয়। যাই হোক, তো এরপর দেখানো হয় পরদিন সুহানা একটি বারে আসে। সেখানে বসেই সে তার মায়ের পাঠানো ভিডিও দেখতে থাকে, যেখানে তারা সবাই এখন ধানরাজের মনোনয়ন সিরেমনিতে যাচ্ছিল, আর সবাই তখন সুহানাকে খুব মিস করতে থাকে। এটা দেখে বেচারি সুহানারও খুব মন খারাপ হয়ে যায়। তখনই সে দেখে যে তার পাশে বসে থাকা একটা লোক তার ছবি তুলছে, কিন্তু আসলে তো সে তার সেলফি তুলছিল। কিন্তু সুহানা অনেক ট্রমাটাইজ ছিল বলে সে তখনই লোকটির ফোন ভেঙে ফেলে। লোকটি তখন তাকে মারতে যাবে, কিন্তু সেই সময়ই সেলিম আসে এবং তাকে কিছু টাকা দিয়ে সুহানাকে নিয়ে বাসায় চলে আসে। সেই সময় আবার জেকবকে দেখানো হয়, যে কিনা কন্টিনিউয়াসলি সুহানার উপর নজর রাখছিল, কারণ সেদিন তার সুহানার উপর সন্দেহ হয়ে গিয়েছে। যাই হোক, তো এরপর দেখানো হয় সঞ্জীবকে।
সে তাদের ইন্টেলিজেন্স টিমের উপর অনেক রাগ করতে থাকে, কারণ তাদের সিক্রেট র এজেন্টের খবর ফাঁস হয়ে গিয়েছে, কিন্তু এখনো কেন তারা কে এগুলো লিক করেছে তা ট্র্যাক করতে পারছে না। তখন পিকে বলে যে সে ট্র্যাক করেছে, এই সব কিছু লিক হচ্ছে লন্ডন থেকে, তাই তাদের ইউকের হাই কমিশনে ইনভেস্টিগেট করতে হবে। তখনই দেখানো হয় সুহানা তার পোস্ট থেকে রিজাইন করার লেটার লিখছিল, আর ঠিক সেই সময় সে দেখে তার বাসায় জেকব ঢুকে পড়েছে। জেকবকে দেখে তো সে বেশ অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে সে এখানে কেন এসেছে আর এভাবে কেন সে তার বাসায় ঢুকলো, সমস্যা কি? জেকব বলে যে সে সবটা জেনে গিয়েছে। সুহানা একজন পাকিস্তানি স্পাই এবং সে একজন দেশদ্রোহী। সুহানা তখন তাকে বলে যে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কিন্তু জেকব তার কোনো কথা শোনে না আর বলে যে তাকে সে রিপোর্ট করার আগে সে যেন তাকে বলে যে তাকে এই পজিশন কে দিয়েছে, কাজী নাকি অন্য কেউ, আর এখানে পোস্টিং হলে কার ফায়দা হবে। এটা বলতে বলতেই কেউ একজন স্নাইপার দিয়ে তার মাথায় গুলি করে দেয় আর সে সেখানেই মারা যায়। এটা দেখে তো সুহানা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং জানালা দিয়ে দেখে যে দূরের একটি বিল্ডিং থেকে শুট করা হয়েছে, কিন্তু এটা কে করেছে তা সে দেখতে পায় না। কিছুক্ষণ পরই সেখানে নাকুল তার অন্য লোকদের নিয়ে আসে আর জেকবের বডি নিয়ে চলে যায়। নাকুলকে দেখে সুহানা অনেক কাঁদতে থাকে আর বলে যে সে তার পুরো জীবন শেষ করে দিচ্ছে। নাকুল তখন তাকে বলে যে তার কাছে সময় খুব কম আছে, তাকে তাড়াতাড়ি করে এখানে থাকা সব প্রমাণ সরিয়ে ফেলতে হবে। তাই সুহানাও তাই করে। এর পরদিন সকালে সে নিজেকে কোনোভাবে সামলায় আর তার রেজিগনেশন লেটার সাইন করে সেটি অফিসে জমা দিয়ে আসতে যায়। তখনই তার অ্যাপার্টমেন্টের নিচে তাকে পিকে এবং সঞ্জীব আটকায় আর বলে যে তারা র রিং থেকে এসেছে তার সাথে কিছু কথা বলতে। এরপর তারা উপরে গেলে সঞ্জীব তাকে জানায় যে তাদের এমবেসিতে কোনো একজন ইনফর্মার আছে যে কিনা অনেক তথ্য লিক করছে, আর তাছাড়া কালকে রাতে জেকবের গ্যাস লিকের কারণে মৃত্যুও ঘটে আর যেটাও ওই ইনফর্মারই করিয়েছে। তো এখানে বোঝা যায় যে জেকবের মৃত্যুকে আসলে গ্যাস লিকের কারণে হওয়া মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তো সুহানা তখন তাদের কাছে জানতে চায় এগুলো তারা তাকে কেন বলছে। সঞ্জীব বলে তারা এই ইনফর্মারকে ধরার কাজটা তাকে দিচ্ছে আর তাদের সন্দেহ হলো এমবেসির র এজেন্ট সেবিন কুট্টির উপর, কারণ সে ইসলামাবাদে তাদের র এজেন্ট ছিল। তখন হয়তো আইএসআই তাকে হাত করে নিয়েছে আর তাকে হাতে নাতে ধরার কাজ সুহানাই করতে পারবে, কারণ সবাই যেহেতু জানে যে সুহানাকে এইসব ইনভেস্টিগেশনের জন্য ট্রেন করা হয়নি, এর জন্য সেবিন তার উপর সন্দেহ করবে না। সুহানা তখন তাদের কথায় রাজি হয়ে যায় আর সে তাদের সাসপেক্ট না এটা জেনে সে একটু স্বস্তি পায়। যাই হোক, এরপরই সুহানা তার অফিসে যায়। তখন সেবিন জেকবের মৃত্যুতে অনেক আপসেট ছিল আর সে মনে করে যে সবে কোনো না কোনো ভাবে সুহানারই হাত আছে, তাই তখন সে ঠিক করে যে সে সুহানাকে ফলো করবে। এদিকে সুহানা তখন নাকুলের পাসপোর্ট এবং ভিসা কনফার্ম করতে দেয় এবং বলে যে একটু পরে সে তার পার্সোনাল কাজে একটু বাইরে যাবে। তো স্টাফ তার কাছে জানতে চায় যে সেলিমকে কি সে তার গাড়ি বের করতে বলবে। সুহানা বলে না, তার কোনোই প্রয়োজন নেই। যাই হোক, এরপরই সুহানা পাসপোর্ট অফিসে যায়। তো সেখান থেকে সে নাকুলকে বেরোতে দেখে এবার সে তাকে ফলো করতে থাকে। নাকুল তখন পায়ে হেঁটে একটি ক্যাফেতে যায় আর একজনের সাথে দেখা করে। তো নাকুল এখানে কার সাথে কথা বলছে সেটা দেখার জন্য সুহানা নিজের ফোন বের করে সেলফি নিতে যায়। এরপরই সে একটি সেলফিতে সেখানে কে ছিল তা দেখে অবাক হয়ে যায়। সেখানে ছিল তার ট্রাস্টেড ড্রাইভার সেলিম, যাকে সে নিজের বাবার মতো মনে করত, আর সেই এতদিন সুহানা কোথায় গিয়েছে কি করেছে তার ইনফরমেশন দিয়েছে। সুহানা তখনই তাকে কনফ্রন্ট করবে বলে ভাবে, কিন্তু সেখানে নাকুল থাকায় সে তা করে না। এরপর সে তার স্টাফকে ফোন দেয় আর বলে যে আগের দিন সে নাকুলের যে ভিসা করতে দিয়েছিল সেটা যেন তারা ক্যান্সেল করে দেয়। তো এরপর সে ক্যাব নিয়ে সেলিমের বাসায় যায়। দরজায় দাঁড়িয়ে নক করার আগেই সে তার হাতে একটি ছুরি নিয়ে নেয়। এরপরই সে বাসার মধ্যে ঢুকে সেলিমকে বলে যে সে তো তাকে মেয়ে ডেকেছিল, তাহলে তার সাথে সে এমন কিভাবে করতে পারলো। সেলিম তখন তাকে শান্ত হতে বলে, কিন্তু এরপর তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আর এক পর্যায়ে সেলিমের গায়ে কাজ ঢুকে যায়। মৃত্যুসজ্জায় সুহানা তার কাছে জানতে চায় যে সে কি আইএসআই এর হয়ে কাজ করে। সেলিম জানায় যে না, সে আইএসআই এর হয়ে কাজ করে না, দেশের উপর যেন আঙুল না ওঠে এর জন্য। তো এইটুক বলেই সে থেমে যায়। এরপর সুহানা তার কাছে জিজ্ঞেস করে যে হুমায়ুনকে এবং তার ছবি আর অডিও কোথায় আছে তাও সে জানতে চায়, কিন্তু সেলিম ততক্ষণে মারাই যায়। এরপর সুহানা সেখানেই খোঁজাখুঁজি শুরু করে দেয়। তো খোঁজাখুঁজির এক পর্যায়ে সে সেলিমের ল্যাপটপ পায়, যেখানে সে তার সেই ভিডিওটা পায়। এরপর সে তার আর নাকুলের সেই দিনের ছবিগুলোও পায়, আর সেলিম সেই ছবিগুলো রয়ের চিফ অর্থাৎ
সঞ্জীবের কাছে মেইল করে পাঠাতে যাচ্ছিল। এরপর সে আরো কিছু ছবি পায় যেখানে সেলিম আর পিকে একসাথে ছিল, আর তারা একসাথে ইন্ডিয়ান পুলিশে ছিল। এটা দেখে সে বুঝতে পারে যে পিকেও তাদের সাথে জড়িত। সে এগুলো দেখছিল, তখনই সেখানে তাকে ফলো করে চলে আসে সেবিন। সেবিন সেলিমের ডেড বডি দেখেই সুহানার দিকে বন্দুক তাক করে আর বলে যে এভাবেই সে জেকবকে মেরেছিল, তাই না? কারণ জেকব তার সত্যিটা জেনে গিয়েছিল। সুহানা তখন তাকে একবার তার কথা শুনতে বলে এবং তার পেছনে রাখা ছবিগুলো দেখতে বলে, আর বলে যে সেলিম এবং পিকে একসাথে জড়িত। এরপর সে আরো ছবি দেখায় আর বলে যে তাদেরকে তাড়াতাড়ি তাদের নেক্সট মুভ জানতে হবে। কিন্তু সেবিন তখনও তার কথা বিশ্বাস করছিল না যে সুহানা এর সাথে জড়িত না, আর তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তাই তখনই সুহানা তাকে সেলিমের ল্যাপটপে তাদের ভিডিওটি দেখতে বলে, আর ওই ভিডিওটি দেখা মাত্রই সেবিনের সবটা ক্লিয়ার হয়ে যায়। সে এবার বুঝতে পারে যে সুহানা ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছে। যাই হোক, তো এরপরই তারা দুজন মিলে একটি সুপার শপে আসে এবং সেলিমের ফোন নিয়ে আসে। সেখানে তারা সেলিমের পিকের সাথে কনভারসেশন দেখে এবং সেখানেই ট্যাঙ্গো নাম দেখতে পায়। ট্যাঙ্গোই হলো নাকুল। তখন সেবিন সুহানাকে বলে যে সেলিমের বডি পড়ে রয়েছে, এটা জানাজানি হলে কি হবে সেটা কি সে জানে? সুহানা বলে হ্যাঁ। তখন তারা সেবিনকে মার্ডারার মনে করবে। এই কথা শুনে তো সেবিন অবাক হয়ে যায়। সুহানা তখন বলে যে পিকে আর সঞ্জীব এখানে এসেছিল কারণ তাদের মেইন সাসপেক্ট হলো সেবিন। তারা তার উপরেই সন্দেহ করছে, আর এতে তারা তাকে ইনভেস্টিগেশন করতে বলেছে, তাকে ইউজ করার জন্য। এই কথা শুনে তো সেবিন অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর বলে যে তাকেই কেন ফাঁসানো হচ্ছে, সে কি করেছে? তো এখানে সুহানা আর কি বা বলবে। যাই হোক, এরপর সে বলতে থাকে আসলে সে আর জেকব ঠিকই বলেছিল। সুহানা এই পজিশনের জন্য কখনোই যোগ্য ছিল না। এই লোকেরা তার বাবা এবং ফ্যামিলির ব্যাপারে জানতো, সবকিছু জেনে শুনেই তাদের এই কাজে ফাঁসিয়েছে। এসব শুনে সেবিন তাকে বলে যে যাই হোক না কেন, এখানে সুহানাও ভিকটিম, আর এখন তাদের দুজনকেই এই মেস থেকে বের হওয়ার জন্য কিছু করতে হবে। সুহানা তখন বলে যে সেলিম মারা যাওয়ার সময় বলেছিল যে সে আইএসআই এর সাথে জড়িত না। এই কথা শুনে সেবিন বলে যে সে যদি আইএসআই এর লোক নাই হবে তাহলে সে কেন তার ছবি রয়ের চিফ অর্থাৎ সঞ্জীবকে পাঠাচ্ছে, আর কেনই বা তারা এতে সেবিনকে প্রাইম সাসপেক্ট বানিয়েছে। তারা এসব নিয়েই কথা বলছিল, তখনই সেলিমের ফোনে পিকের কল আসে, আর তখন সেবিনের মাথায় একটা প্ল্যান আসে, আর সে তার এবং সুহানার একটি ছবি তুলে সেটা পিকেকে পাঠিয়ে দেয় যাতে সে বুঝতে পারে যে তার সাথে সেলিমই কথা বলছে। যাই হোক, এরপর সুহানা পিকেকে মেসেজ করে যে ট্যাঙ্গো কোথায়। পিকে রিপ্লাই দেয় ট্যাঙ্গো তাদের ওখানেই যাচ্ছে। তারা বুঝতে পারে যে কোনোভাবে নাকুল ভিসা ক্যান্সেল করানোর পরও ইন্ডিয়াতে গিয়েছে। এরপরই সে জানতে চায় যে তারা এরপর কি করবে। পিকে জানায় যে সে জিজ্ঞাসা করে তাকে জানাচ্ছে। তখন সুহানা ভাবে যে পিকে যার কাছ থেকে অর্ডার নিয়ে কাজ করে সে হলো সঞ্জীব, কিন্তু সেবিন বলে যে সঞ্জীব রয়ের চিফ, সে কখনোই এটা করবে না। আর ট্যাঙ্গো কেন দিল্লি গেল এটাও তো সে বুঝতে পারছে না। তখন সুহানার ইন্ডিপেন্ডেন্স ডে এর কথা মনে পড়ে, আর তারা বুঝতে পারে যে ইন্ডিপেন্ডেন্স ডেতেই ট্যাঙ্গো কিছু একটা করবে। এর জন্য তারা দ্রুত দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুহানা সেবিনকে বলে যে তাকে তো প্রাইম সাসপেক্ট ধরা হচ্ছে, আর এতক্ষণে তো তার পাসপোর্টও ব্যান করে দেওয়া হয়েছে। সেবিন তখন বলে যে সে র এজেন্ট, কোনো না কোনো ভাবে সে পথ ঠিকই বের করে ফেলবে। তো এরপর সুহানা তাকে বলে যে তারা ট্যাঙ্গোর ছবি দিয়ে কি তারা আরো ইনফরমেশন বের করতে পারবে। সেবিনের তো রদের সাথে জানাশোনা আছে, এই জন্যই বলছে আর কি। সেবিন বলে যে সুহানা রয়ের চিফের উপর সন্দেহ করছে আর তাকে রদের থেকেই হেল্প নিতে বলছে। সে বলে তারা দুজনই এখন এই কেসে আছে আর কাউকেই তারা এখন ট্রাস্ট করতে পারবে না, কিন্তু তারপরও সুহানা তাকে ট্যাঙ্গোর ছবি পাঠিয়ে দিক। তার কিছু বন্ধু আছে, তাদের থেকে সে ইনফরমেশন বের করতে পারবে। সুহানা তখন তাকে আরেকটু ডিটেলস বলে যে তার হাইট 5 ফুট 8 ইঞ্চি, তার চোখের রং ব্রাউন, আর সে ফ্রেঞ্চ ক্যানাডিয়ান। এরপর সে ছবি নিয়ে দিল্লিতে তার ফ্রেন্ডের কাছে পাঠায় এবং তাকে এই ব্যাপারে ইনফরমেশন বের করতে বলে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে নাকুলকে দেখানো হয়। সে দিল্লি এসে একজন মহিলার সাথে দেখা করে, সেও তাদের কাজের সাথেই জড়িত। তো নাকুল সেখানে এসে একটি বাসায় লুকিয়ে থাকে। এরপরই দেখানো হয় পিকে কে। তার কাছে সঞ্জীব কল করে আর বলে যে সুহানার ড্রাইভার সেলিমের লাশ তার ফ্ল্যাটে পড়েছিল। এখন সুহানা কোথায় আর তার ইনভেস্টিগেশন কোথায়? তারা আর ওয়েট করতে পারবে না, তাদেরকে কুট্টিকে অ্যারেস্ট করতেই হবে। পিকে তখন ঘাবড়ে যায় কারণ সুহানা সেবিনের সাথে দেখা করেছে, আর এমন হতে পারে সুহানা তাকে সবটা জানিয়েছে। তাই
তাই সেবিন ধরা পড়লে তাদেরও ক্ষতি হবে। এইদিকে তখন সেবিন আর সুহানা ইন্ডিয়া চলে আসে, আর তখন তারা একজন লোককে ওয়াইফাইওয়ালা বানিয়ে পিকের বাসায় পাঠায়, সেখানে ক্যামেরা আর ভয়েস রেকর্ডার ফিট করার জন্য, যাতে করে পিকের গতিবিধির উপর লক্ষ্য রাখা যায়। তাছাড়া পিকের ফোনে যখন যা কল আসবে তাও শুনতে পারবে তারা। তো তারা এই সব কিছু দূরের একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ লুকিয়ে থেকে দেখছিল, আর পিকের ল্যাপটপও তাদের ল্যাপটপের সাথে কানেক্টেড ছিল। তো এরপর দেখানো হয় নাকুলের কাছে সেই মহিলাটি আসে আর তাকে স্নাইপার দিয়ে যায়, কিন্তু কেন দেয় তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, এরপর দেখানো হয় সুহানা বায়োনোকুলার দিয়ে পিকের উপর নজর রাখছিল। তখন সে দেখে পিকে কাউকে কল করছে, আর এটা দেখার সাথে সাথে সে সেবিনকে অ্যালার্ট করে। সেবিনও তখন কল রেকর্ড শুনে জানতে পারে যে তারা সে কোথায় আছে তা জানতে পারেনি, কিন্তু সুহানা যে ইন্ডিয়াতে আছে সেটা তারা জেনে গেছে। তো এরপরই সেবিনের কাছে ট্যাঙ্গোর ইনফরমেশন চলে আসে। সে তখন সুহানাকে জানায় যে সে হায়ার্ড স্নাইপার শুটার, আইএসআই এর সাথে কোনোভাবেই যুক্ত না। সে ফ্রেঞ্চ ক্যানাডিয়ান আর তার রিয়েল নেম হলো ডেভিড। যাই হোক, এরপর রাতে দেখানো হয় সুহানা রাতভর পিকের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। তখনই কেন যেন সেবিন তার দিকে অন্যভাবে তাকিয়েছিল। যাই হোক, পরদিন সকালে সুহানা খেয়াল করে পিকের ফোনে একটি কল এসেছে। এটা সে সেবিনকে শুনতে বলে। সেবিনও তখন কল রেকর্ড শুনতে থাকে। সেখানে পিকে একজনকে বলে যে আজ ইন্ডিপেন্ডেন্স ডে, আর আজই ট্যাঙ্গো শেরে পাঞ্জাবকে মেরে ফেলবে স্নাইপার দিয়ে। তখনই সেবিন আর সুহানা ভাবতে থাকে যে শেরে পাঞ্জাবকে। সেই সময়ই সেবিনের মনে পড়ে যে পাকিস্তানের সবাই তাদের পিএম শাহজাদ আলমকে এই নামেই ডাকে, কিন্তু ট্যাঙ্গো তাকে মারতে ইন্ডিয়া কেন আসবে? তখনই সুহানা বলে যে পাকিস্তানের পিএম ইন্ডিয়া চলে এসেছে, কিন্তু সে তাদের দেশের ইন্ডিপেন্ডেন্স ডেতে এখানে কেন আসবে? সেবিন বলে যে এগুলো ভাবার তাদের কাছে সময় নেই, এখন তাদেরকে ট্যাঙ্গোকে আটকানোর কথা ভাবতে হবে। তখনই সুহানার মনে পড়ে যে নাকুল তাকে বলেছিল যে সে ইন্ডিয়াতে জামিয়া দরবার শরীফ যেতে চায়। তাই সেবিন যেন আজকে কোনোভাবে পিএম শাহজাদের দিল্লি শিডিউল বের করে। সেবিনও তখন তার ফ্রেন্ডদের দিয়ে ইনফরমেশন বের করে আর জানতে পারে যে পিএম আর আধা ঘন্টার মধ্যেই জামিয়া মাজার শরীফ যাচ্ছে। এটা শুনেই তারা আর এক মুহূর্ত দেরি করে না, সোজা যেতে থাকে মাজার শরীফের দিকে। তখন সেবিন বলে যে পিকের বস যেই হোক সে অনেক পাওয়ারফুল, সে আগে থেকেই জানতো যে পিএম শাহজাদ ইন্ডিয়া আসবে। তখন সুহানার মনে পড়ে যে সে মিনিস্টার রাওয়ালকে পিএম কে ডাকার কথা বলতে শুনেছিল। এটা সে সেবিনকে বলে। তখন সেবিন বলে যে তাহলে এর পেছনে কি রাওয়ালেরই হাত আছে? সেই কি পিএম কে মারতে চায়? কারণ ইয়াসিন মির্জাকে হয়তো সেই ইন্ডিয়া থেকে পাকিস্তানে ফিরে যেতে সাহায্য করেছে। তাই ইয়াসিন যদি আবারও এই দেশে ফিরে আসে তাহলে তো তার মুখোশ খুলে যাবে। তখন সুহানা বলে যে তাহলে সে কেন তাকে ফাঁসাবে? সেবিন বলে এটা সে জানে না, কিন্তু এটা ঠিকই জানে যে আজ যদি পাকিস্তানের পিএম মারা যায় তাহলে ওয়ার শুরু হয়ে যাবে, আর পুরো দুনিয়া ইন্ডিয়াকেই এটার জন্য ব্লেম করবে। ব্লেমের কথা শুনেই সুহানার মনে পড়ে সেলিমের কথা। সে মারা যাওয়ার সময় বলেছিল যে দেশের উপর ব্লেম না আসার জন্য সে এটা করেছে। সেবিন বলে যে এগুলো বাজে কথা, তাদের দেশের কি হলো তাই দিয়ে কিছুই যায় আসে না ওসব লোকের। তখন সুহানা বলে যে ইন্ডিয়া নিয়ে যায় আসে না, কিন্তু পাকিস্তান নিয়ে যায় আসে। যদি সব দোষ পাকিস্তানের উপর দেওয়া হয় তাহলে রাওয়ালের উপর কেউ সন্দেহ করবে না। এর জন্য তারা তাকে সেট আপ করেছে এবং তাকে লন্ডন পাঠিয়েছে, তার বাবাকে ইউএন পোস্টিং করিয়েছে। এরপর সে তাকে নাকুলের জালেও ফাঁসিয়েছে আর সবকিছুর প্রমাণ রেখে দিয়েছে, যাতে তারা খুব সহজেই এটা প্রমাণ করতে পারে যে সুহানা আইএসআই এর হয়ে কাজ করে, আর এই সব আইএসআই এর কাজ, ইন্ডিয়ার না। তাহলে টেকনিক্যালি রাওয়ালও ফাঁসবে না। তারা এখন সব সত্যিটা বুঝতে পেরে যায়। তো এরপরই সেবিন তার বাইক নিয়ে সেখান থেকে চলে আসছিল, কিন্তু সে সুহানাকে তার সাথে নিতে চাচ্ছিল না, কারণ সুহানাকে পুলিশ খুঁজছে, সামনে পেলে মেরেই ফেলবে। সুহানা বলে যে গাদ্দারি করলে মরতে তো তাকে হবেই, হয় সে মরবে না হয় কাউকে মারবে। এটা বলে তারা দরগার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তখন নাকুলও স্নাইপার নিয়ে দরগা থেকে একটু দূরে থাকা মিনারে ওঠে এবং তার স্নাইপার সেট করতে থাকে। অন্যদিকে পিকের কাছে রাওয়াল ফোন করে এবং তাকে সুহানার সব ছবি এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে বলে, যাতে তারা পিএম মারা গেলে সেটি সাথে সাথে আইএসআই এর সাথে কানেক্ট করে আইএসআই কে ফাঁসাতে পারে। কিন্তু পিকে যখন তার ল্যাপটপ খুলে সেগুলো পোস্ট করতে যায়, ঠিক তখনই সেবিনের ল্যাপটপের সাথে কানেক্ট হওয়ায় সবকিছু তার চোখের সামনে ডিলিট হয়ে যায়। এটা দেখে তো সে অবাক হয়ে যায়, আর এর পরপরই সে রাওয়ালকে কল করে এবং তাকে আজকের মিশন অ্যাবর্ট করতে বলে। তো এরপরই রাওয়াল
আলতাফকে কল করে এবং তাকে বলে যে তাদেরকে আজকের মিশন অ্যাভয়েড করতে হবে, কারণ তার কাছে এটি আইএসআই এর সাথে লিঙ্ক করার কোনো প্রুফ নেই। তখন আলতাফ তাকে বলে যে তাদেরকেই এই কাজটা করতে হবে, তারা না পারলে কালকে তারা ইয়াসিনকে দিল্লি পাঠিয়ে দিবে। এই কথা শুনে রাওয়াল ভয় পেয়ে যায় আর পিএমকে মারার মিশন অব্যাহত রাখতে বাধ্য হয়। যাই হোক, তো এরপর দেখা যায় সেই স্থানে সুহানা আর সেবিনও পৌঁছে গিয়েছিল। তারা জানতো যে নাকুল এই ভিড়ের মধ্যে এসে পিএমকে মারবে না, সে দূরের কোনো জায়গা থেকেই স্নাইপার দিয়ে পাকিস্তানের পিএমকে মারার চেষ্টা করবে। আর তখন তারা সেই মিনারটি ডিটেক্ট করে ফেলে। তখন আর কোনো কিছু না ভেবে সুহানা সেই মিনারে ছুটে যায়। সেবিনও তার পেছন পেছন যেতে থাকে, কিন্তু পুলিশ তাকে এভাবে একজন মেয়ের পেছনে দৌড়ানোর জন্য আটকে দেয়। সুহানা তখন একাই উপরে যায়, আর যখন নাকুল পিএমকে গুলি করতেই যাবে তখনই সে নাকুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর আরো কয়েকবার নাকুল পিএমকে গুলি করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সুহানা তাকে বাধা দেয়, যার জন্য সে আর তাকে মারতে পারে না। আর এই সময় সুহানা তাকে তার রিয়েল নাম ধরে ডাকে। তো এই সব কারণে নাকুল এবার তাকে মারতে থাকে। তখনই এক সুযোগে সুহানা তার পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করে বসে। তখনই ফাইনালি নাকুল মারা যায়, আর একটু পরই সেখানে সেবিন পুলিশ নিয়ে চলে আসে। এরপর সুহানার কথা মতো পিকে এবং রাওয়ালকেও পুলিশ আটক করে। এরপর আমাদের দেখানো হয় সুহানা পুলিশের তদারকিতে ছিল। তখন তার কাছে তার বাবা আসে এবং বলে যে তারই ভুল ছিল, সে এমন একজন বাবা হয়েছে যাকে তার সন্তান এত কঠিন পরিস্থিতিতেও কিছুই জানাতে পারেনি। আর এই সব কিছু সুহানা তার প্রমোশন বাঁচানোর জন্য করেছে, সবকিছু নিজে ফেস করেছে। তখন সুহানা তাকে সরি বলে আর বলে যে সে তার কাছে ক্ষমা চাচ্ছে, কারণ ছোটবেলা থেকে সে এটা মনে করেছে যে তাকে তার বাবার এবং পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে, কিন্তু সে এটা বোঝেনি যে তার বাবার লিগেসি তার অ্যাওয়ার্ড না, তার লিগেসি হলো তার কাজ। তার কাজে হার জিত ম্যাটার করে না, ম্যাটার করে দেশের জিত। কিন্তু সে বোকার মতো তার বাবার অ্যাচিভমেন্টের কথাই ভেবে গিয়েছে, এর জন্যই এমনটা করে ফেলেছে। তো তার বাবা তার এইসব কথা শুনে অনেক খুশি হয়। এরপরই দেখা যায় তার কাছে ইন্ডিয়ার পিএম এর কল আসে এবং সে সুহানাকে তার সাথে কথা বলতে বলে। সুহানা সেই সময় তাকে সরি বললে পিএম বলে যে আজ তার জন্যই তো পাকিস্তানের পিএম এই দেশ থেকে তার নিজের দেশে সেফলি ফিরে যেতে পেরেছে আর তাদের মিলিটারি কোপকে আটকাতে পারছে। তার জন্য রাওয়ালের মতো বিশ্বাসঘাতক লোকও ধরা পড়েছে, আর ইন্ডিয়াও একটা বড় ওয়ার থেকে বেঁচে গিয়েছে। এই সব করার পরও সে সরি বলছে। তাকে তো ন্যাশনাল মেডেল পেতে হতো, কিন্তু সিকিউরিটি পারপাজের জন্য তারা সুহানার এই বিষয়টা গোপন রাখবে। কিন্তু কেন তারা এটা গোপন রাখবে তা সুহানা বুঝতে পারে না। তখনই তার বাবাকে বাইরে ওয়েট করতে বলা হয় এবং একজন মহিলা সেখানে আসে। তার নাম হলো রশনি সেনগুপ্তা। তো তিনি এসে সেখানে সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর সে সুহানাকে বলে যে তারা ব্ল্যাক ক্যাট অর্গানাইজেশনের লোক, তাদের ব্যাপারে কেউ জানে না, আর সুহানার ইন্টেলিজেন্স তাদের কাজে লাগবে। এর জন্যই তারা তাকে তাদের এই সিক্রেট মিশনের সাথে জয়েন করাতে চায়। সুহানা তখন বলে যে সে এখন কারো হেল্প করতে ক্যাপেবল না। রশনি বলে সে জানে সুহানা কতটুকু ক্যাপেবল, আর সে যা করেছে তার জন্য তো মানুষের তাকে শাবাশি দেওয়ার কথা, কিন্তু হ্যাঁ, সে দুনিয়ার নজরে কিছুই করেনি, আর এটা তার সেফটির জন্য করা হয়েছে সেটাও সে জানে। তাদের কাছে সব ইনফরমেশনই থাকে। তো এরপর সে বলে নাকুলের বডি তাদের থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আর এটা করেছে জুলফিকার। সেরকম 10-12 বছরের ছেলেদের নিয়ে যে তাদেরকে স্নাইপিং করা, তারপর আরো অনেক কিছু শেখায় এবং বড় হলে তাদেরকে দিয়ে এসব শুটিং এর কাজ করায়। এর জন্য ব্ল্যাক ক্যাট অর্গানাইজেশন চায় যে সুহানাকে তাদের সাথে জয়েন করাতে আর তার ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে জুলফিকারকে ধরতে। এগুলো বলা শেষে সে সুহানাকে তার কার্ড দেয় এবং বলে যে যদি সে মজবুত থাকে তাহলে যেন পরের সপ্তাহে তাদের সাথে দেখা করে। তারা অন্ধকারে সবার আড়ালেই কাজ করে থাকে, তাই এখান থেকে উঠে যে সুহানা যেন ভুলে যায় যে এরকম কোনো মিটিং তার সাথে হয়েছিল। তো এরপরই সুহানা বাইরে আসে এবং সেবিনের সাথে দেখা করে। সে সেবিনের কাছে ব্ল্যাক ক্যাটের কথা জানতে চাওয়ার চেষ্টা করে যে এরকম কেউ কি তার সাথে দেখা করেছিল কিনা, কিন্তু আবারও রশনির কথা ভেবে সে কিছুই বলে না। তখনই সেবিন সুহানাকে বলে যে সব ব্ল্যাক ক্যাট আনলাকি হয় না। এর থেকেই বোঝা যায় যে সেবিনকেও তারা এই ব্যাপারে জানিয়েছে, আর এখন থেকে তারা দুইজন ব্ল্যাক ক্যাটের হয়েই কাজ করবে। আর এবারের মতো তারা প্রত্যেকটা মিশনেই যে সফল হবে সেটা তো আশা করাই যায়। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।